ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা শুরু করছি। তো যে জিনিসগুলো দেখো আমরা জানি যে ত্রিকোণমিতির ক্লাসের শুরুতেই নবম শ্রেণীতে যখন আমরা ত্রিকোণমিতি ক্লাস করি, প্রথম ক্লাসের দিকেই মূলত বেশ কিছু ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আমাদের পরিচয় ঘটে। যেমন তার মধ্যে একটা হচ্ছে এরকম, আমরা জানি যে সাইন থিটা, সাইন অনুপাত, তাই না? আর এই অনুপাতের মানটা দ্বারা এরকম, কোন সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি যে সাইন থিটা বলতে আমরা এটা বুঝি। এরপরে দেখো কস থিটা বললে আমরা কিন্তু বুঝি কোন সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাত, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। একটা ভগ্নাংশই কিন্তু একটা অনুপাত, তাই না? এটা যেহেতু একটা ভগ্নাংশ, ভূমি বাই অতিভুজ, এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত প্রকাশ করছে। আবার আমরা জানি আরেকটা, দেখো tan থিটা ইকুয়াল টু কি, আমরা মনে রাখি এইভাবে, লম্ব বাই ভূমি। তো আমাদের স্যার যখন শেখাতেন, ঠিক আছে, তো আমাদের স্যার শেখাতেন তোমার এইভাবে যে ল অতি মানে লতি, দেখো লম্ব বাই যে ল বাই অতিভুজ, ল অতি, এটাকে দ্রুত পড়লে কি হয়, ল অতি। হ্যাঁ, আরেকটা শেখাতো আমাদের এইভাবে, দেখো স্যার আনন্দের সাথে, দেখো ভূতে হলো ভূমি, অতিতে অতিভুজ, ভূ অতি মানে ভূতি, এইভাবে শেখাতেন আমাদের। আর এটা শেখাতেন লঘু, মানে মনে রাখার জন্য আর কি। দেখো লতি ভূতি লঘু মানে এটা হলো সাইন, এটা কস, এটা টেন, সাইন কস টেন, লতি ভূতি লঘু, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। আবার অনেকে অনেক ভাবে শেখায়, অনেক ছন্দ আছে এটা জানার জন্য। যেমন ধরো একটা ছন্দ আছে, সাগরে লবণ অতি, দেখো এটাও আমরা মনে রাখতে পারি, সাগরে লবণ অতি। তাহলে সাগরে এটা দিয়ে বোঝা যে, দেখো দন্ত্য সহায়কার সা, এটা দিয়ে মনে রাখবো সাইন, লতে হলো লম্ব, অতিতে মানে অতিভুজ, ঠিক আছে? এটা হলো সাইনের জন্য, সাইন এর অনুপাত এরকম। আবার দেখো আরেকটা আমরা ছন্দ এরকম শিখি, কবরে ভূত অতি, এটা জাস্ট মনে রাখার জন্য, আর কিছুই না। তাহলে এই যে কতে হলো কজ, ভূতে ভূমি, অতিতে অতিভুজ, ক্লিয়ার? জি, কজ থিটা। আবার লাস্ট যেটা আমাদের শেখানো হয় মনে রাখার জন্য, টেরা লম্বা ভূত, এই যে এরকম টেরা লম্বা ভূত। এটা হলো দেখো টেন, টেন মানে হলো লম্ব বাই এই যে ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। তাহলে দেখো এখন কাকু মূল বিষয় এগুলো কি দাঁড়াচ্ছে, এই যে আমরা এগুলো শিখি, এগুলোর আরো বিপরীত তিনটা অনুপাত আছে, তাই না? যেমন সাইন থিটার বিপরীত অনুপাত কি মনে আছে তোমার? দেখি মনে আছে কিনা। সাইন থিটার বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা। কোসেক। হ্যাঁ, ভেরি গুড, এটা। তাহলে কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটা উল্টে যাবে, অতিভুজ উপরে লম্ব নিচে। আবার কস থিটার বিপরীত অনুপাত হচ্ছে sec জি, থিটা। ভেরি গুড। আর টেন থিটার বিপরীত অনুপাত হচ্ছে কট থিটা, তাই না? তাহলে জি, ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টা তুমি দেখতে পেলে? দেখো তো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। ছয়টা, এক্স্যাক্টলি। এই যে 6টা। হ্যাঁ, এই যে সাইন, কস, টেন, এগুলোর বিপরীত আছে তিনটা, কোসেক, সেক, কট। এখন প্রশ্ন হলো ত্রিকোণমিতিক অনুপাত এক্স্যাক্টলি ছয়টা কেন? কম বেশি তো হতে পারতো, কেন কম বেশি হলো না? ওকে, এটা কি আমাদের জানা আছে কেন ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা? কত কাকু? জানা নেই। তাও আমরা শিখি, হ্যাঁ আমরা ধীরে ধীরে এই যে জিনিসগুলো নোট করে ফেলবো এবং শিখে রাখবো যে কেন এমন হচ্ছে, ছয়টা কেন।
ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে সাধারণত আমরা সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত নেই, তাই না? 3 বাহুর মধ্যে 2টি করে বাহুর অনুপাত নেই। যেমন ধরো আমরা এই ডান পাশে একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। মনে করো একটা সমকোণী ত্রিভুজ এই যে এরকম, ধরো এই ত্রিভুজটা হলো এবিসি ত্রিভুজ। এখানে দেখো এই বি কোণটা হলো 90 ডিগ্রি মানে সমকোণ, ঠিক আছে? তাহলে এই সমকোণের বিপরীত বাহুটাকে সবসময় আমরা কি বলি বলতো? অতিভুজ। হ্যাঁ, ফাইন। তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজ মানে হলো অতি মানে বড়, অনেক, আর ভুজ মানে বাহু। ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হলো অতিভুজ সমকোণী ত্রিভুজের মধ্যে। অতিভুজের চেয়ে বড় বাহু থাকবে না একটাও। ওকে, গেল। আবার দেখো আমরা যদি সি কোণের পরিমাণটাকে থিটা ডিগ্রি ধরি, তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি কোণটা হবে। অতিভুজের কোনো পরিবর্তন নাই, অতিভুজ অতিভুজই থাকবে। থিটা কোণের বিপরীতে যেই বাহু থাকবে সেটাকে তুমি বলবে লম্ব, মনে থাকবে। আর অতিভুজ তো আমরা জানি 90 ডিগ্রি থাকে। আর যেটা বাকি থাকবে অবশিষ্ট সেটাকে বলবো ভূমি। তাহলে এই ত্রিভুজে বলো তো তুমি লম্ব কোণটা থিটা কোণের সাপেক্ষে? বি। হ্যাঁ, লম্ব হবে এবি বাহু। সরি, বি। হ্যাঁ, সমস্যা নাই, ঠিক জি আছে। এবি বাহু হলো লম্ব আর ভূমি হলো বিসি বাহু। আচ্ছা, আমি যদি এইখানে থিটা না ধরে, মনে করো আমি যদি থিটা ধরতাম এই যে এ কোণটাকে, এই যে, তাহলে বলতো পুষ্প এই এ কোণ অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে এইবার আমাদের লম্ব হবে কোন বাহু? বিসি। ভেরি গুড, হ্যাঁ, লম্ব হবে বিসি বাহু, ভূমি হবে আমাদের এবি বাহু, তাই না? জি। আচ্ছা, ফাইন। তাহলে ধরো আমরা বুঝে গেলাম লম্ব কোণটা ভূমি কোণটা অতিভুজ তো চিনিয়ে নিলাম। তাহলে আমরা এটা দিয়ে কাজ করি, চলো এখানে থিটা কোণ চিহ্নিত করে নিলাম। তাহলে এখন দেখো আমরা এই যে 3টা বাহু এবি বিসি এসি, 3টা বাহু দিয়ে প্রথমে কি কি অনুপাত নিতে পারি একটু চিন্তা করো। আমি চাইলে প্রথমে এবি এর সাথে এসি বাহুর অনুপাত নিতে পারি। দেখো এই যে এবি বাহুর সাথে এসি বাহুর অনুপাত নিতে পারি। তাহলে নিলাম, মনে করো এই যে এবি এর সাথে এসি, এবি বাই এসি একটা অনুপাত। আবার আমি চাইলে এটা করতে পারতাম না, এবির সাথে বিসির অনুপাত, তাই না? এবির সাথে বিসির অনুপাতও নিতে পারতাম। তাহলে দেখো আরেকটা অনুপাত নেই, এবির সাথে বিসির অনুপাত নিলাম। আবার তো আমরা এটাও করতে পারতাম বিসির সাথে এসির অনুপাত, তাই না? দেখো বিসির সাথে এসির অনুপাত নিলাম, বিসি বাই এসি। এখানে আমরা 3টা অনুপাত পেলাম, তাই না? আবার যদি আমরা এইগুলিকে উল্টিয়ে দেই, দেখো উল্টিয়ে দিলে নতুন 3টে অনুপাত পাবো। এটাকে উল্টিয়ে দাও, এসি বাই এবি। এটাকে উল্টিয়ে দাও, বিসি বাই এবি। আর এটাকেও উল্টিয়ে দাও, একেবারে উল্টিয়ে দাও, তাহলে হবে এসি বাই বিসি, তাই না? তাহলে দেখো আমরা মূলত প্রথমত 3টে অনুপাত পাই, এই 3টাকে উল্টিয়ে দিলে আরো 3টে অনুপাত পাই। এর চেয়ে বেশি অনুপাত আর পাওয়া সম্ভব নয় 3টি বাহু দিয়ে, ঠিক আছে? 3টি বাহুর মধ্যে আমরা প্রতিবার 2টি করে বাহু নিয়ে যদি অনুপাত তৈরি করি, সর্বোচ্চ আমরা 6টি অনুপাত বানাতে পারি। এর চেয়ে বেশি অনুপাত আমরা চাইলেও বানাতে পারবো না। এই জন্য ত্রিকোণমিতিক অনুপাত হয় এক্স্যাক্টলি 6টা। বুঝেছো? ঠিক 6টা হয়, এর চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই। কারণ ত্রিকোণমিতিক অনুপাত তো হলো তোমার বাহুর সাথে বাহুর অনুপাত, তাই না? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। আর সমকোণী ত্রিভুজের বাহু দিয়ে টোটাল 6টা অনুপাত বের করা যায়, এর চেয়ে বেশি অনুপাত বের করা যায় না। এজন্যই ত্রিকোণমিতিক অনুপাত ঠিক 6টা। ওকে, ফাইন। তাহলে আমরা এবার চলো মূল আলোচনায় চলে যাই। আমরা শিখলাম ত্রিকোণমিতিক অনুপাত 6টা কেন। এবার আমরা দেখব সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ কেন, ট্যান থিটার মান লম্ব বাই ভূমি কেন। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু চলো জানার চেষ্টা করি। দেখো ওই যে সাইন থিটা, আমরা যে সাইন বলি, এটার ফুল ফর্ম হলো এরকম।
SINE। তুমি বইয়ের মধ্যে দেখো, আমরা শুধু লিখি কতটুকু, এই যে এতটুকু লিখি SIN, তাই না? শুধু এতটুকু লিখি, এটা কিন্তু এর ফুল ফর্ম, পূর্ণ রূপ হচ্ছে SINE, ঠিক আছে? তো এই যে সাইন শব্দটি, এই শব্দটি এসেছে তোমার ল্যাটিন সাইনাস শব্দ থেকে। দেখো, হ্যাঁ দেখো, তথ্যগুলো মনে রাখো। ল্যাটিন সাইনাস শব্দ থেকে এই সাইন শব্দের উৎপত্তি। তাহলে এই ল্যাটিন সাইনাস শব্দের অর্থটা কি? দেখো, এর অর্থ হচ্ছে গর্ত অথবা গহ্বর, তাই না? এখন দেখো, জি আমরা বলি না সাইনোসাইটিসের সমস্যা আছে, অনেকে বলি, কিন্তু সাইনোসাইটিস মানে কি? নাকের যে গর্ত, নাকের গর্তে হুম, প্রদাহ হলে এই সমস্যাকে আমরা বলি সাইনোসাইটিস। মানে সাইনাসের সাথে কিন্তু ওইটার মিল আছে, সাইনাস থেকে মূলত সাইনোসাইটিস এসেছে, ঠিক আছে? তাহলে সাইনাস মানে হলো গর্ত, আর এই সাইনাস শব্দ থেকে সাইন শব্দটার উৎপত্তি ঘটেছে। আর এখন প্রশ্ন হলো, এই যে গর্ত, এই গর্তের সাথে সাইনের আবার সম্পর্ক কি, তাই না? আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। আসলে এইটা হচ্ছে একটা ভুল অনুবাদের ফসল, একটা রং ট্রান্সলেশনের বদৌলতে এই সাইনাস থেকে সাইন শব্দটা এসেছে। সেটা কি রকম, সেটার ইতিহাসটা অনেক মজার। দেখো, তুমি কি আর্যভট্ট নামে কোনো গণিতবিদের নাম জানো? হয়তো শুনে থাকবে, আর্যভট্ট। দেখো, এই যে আর্যভট্ট, উনি হচ্ছেন ভারতীয় গণিতবিদ, ঠিক আছে? আর্যভট্ট। তো এই আর্যভট্ট একটা বই লিখেছিলেন, যেই বইটার নাম ছিল সূর্য সিদ্ধান্ত, ঠিক আছে? এই বইটার মধ্যে উনি গাণিতিক বেশ কিছু কলা কৌশল, বিশেষ করে জ্যামিতিক অনেক হিসাব নিকাশ দেখিয়েছেন। তো এই সূর্য সিদ্ধান্ত বইয়ের মধ্যে উনি, এই যে আমরা কিন্তু একটা জ্যামিতির একটা অংশের সংজ্ঞা জানি যে অর্ধজে, অর্ধজে বলতে একটা শব্দ আমরা জানি, তাই না? পরিচিত। তো এই সূর্য সিদ্ধান্ত বইয়ের মধ্যে উনি অর্ধজে একটা শব্দ ব্যবহার করলেন। এই অর্ধজে, দেখো, এটাকে অনেক সময় উনি অর্ধজে না বলে যে অর্ধ বলতেন, যে অর্ধ ঘুরিয়ে বলতেন। অনেক সময় যে অর্ধ না বলে শুধু যে বলতেন, যদিও আমরা জানি যে আর অর্ধ যে সমান নয়, যে হলো অর্ধ যে দ্বিগুণ, তাই না? আচ্ছা, এখন তুমি মনে রাখো, অর্ধ যে শব্দটা বা যে অর্ধ যে শব্দটা উনি ব্যবহার করেছিলেন সূর্য সিদ্ধান্ত বইয়ে, এই শব্দটা যখন বইটা সংস্কৃত ভাষায় অনুবাদ করা হয়, তখন এই যে অর্ধ শব্দটা, এইটাকে সংস্কৃত ভাষায় একটু চেঞ্জ করে এই যে এরকম ভাবে লেখা হয়, জিভা। জিভা না, অ্যাকচুয়ালি জিবা, ঠিক আছে? দেখো ইতিহাসটা কোথায়, জিবা, তার মানে জিবা দ্বারা যে অর্থ বোঝানো হয়েছিল, এই যে অর্থ শব্দটাকে সংস্কৃত ভাষায় জিবা জিবা এইভাবে প্রকাশ করা হলো। তো যখন আরবীয় গণিতবিদরা ভারতবর্ষে পরিভ্রমণ করেন, ওনারা এই সংস্কৃত ভাষার বইটাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেন। তো ওনারা এই যে একটা শব্দ পেলেন, যে জিবা, এই জিবা শব্দটাকে ওনারা আরবিতে শুধু এই যেভাবে লিখে রাখলেন, জাল বা, কোনো জের জবর কিছুই দিলেন না, ঠিক আছে? জাল আর বা, ওরা জি কিন্তু পড়তে পারে, হ্যাঁ, জের জবর ছাড়া ওরা পড়তে পারে। তো যখনই এই অ্যারাবিক বইটা একজন ল্যাটিন গণিতবিদের হাতে পড়ে, তখন কিন্তু উনি এই যে জিবা এই শব্দটা ফুল মিনিং কি কি বোঝাতে চাচ্ছে এটা পড়তে পারছেন না উনি, ঠিক আছে? তো না পড়তে পেরে উনি ভেবে নিয়েছেন যে এটা দ্বারা মনে হয় বোঝানো হয়েছে জাইব। উনি এরকম একটা মিনিং করে নিয়েছেন, জাইব। তো এই জাইবটাকে আবার সংস্কৃত ভাষায় কি বলা হয়? গর্ত। সংস্কৃত ভাষায় মানে গর্ত অর্থাৎ সাইনাস বলা হয়, ঠিক আছে? জি গর্ত বা সাইনাস। আর এই সাইনাস থেকে প্রায় অর্ধ পৃথিবী ঘুরে আমাদের কাছে সাইন এসে উপস্থিত হয়েছে। তাহলে বুঝেছো সাইন কোথায়, কই যে দেখো কোত্থেকে আসছে ঘুরে ঘুরে। তাহলে মূলত সাইন শব্দটি দ্বারা মূলত বোঝানোর উদ্দেশ্য ছিল কি বলতো? অর্ধ যে,
এই অর্ধ যেটাকেই পরে এক সময় জিবা লেখা হলো, জিবা থেকে জালবা মানে জের জবর ছাড়া, তারপর থেকে জাইব, জাইব থেকে মূলত হলো সাইনাস মানে সাইন। ক্লিয়ার? তাহলে সাইন এই জি যে জি এইটার মূল ব্যাপারটা আসলে গণিতবিদরা মূলত কোত্থেকে এটার উৎপত্তি, সাইনটা আসলে কি, সাইনটা কিন্তু আসলে অর্ধ যে, এখান থেকে আসলে কিন্তু সাইনটার উৎপত্তি। বুঝেছো? তাহলে এখন জি। আমরা আপাতত এই ক্লাসে মনে রাখবো সাইন মানে কি বলতো, অর্ধ যে। মনে থাকবে? অর্ধ। তাহলে কেন হলো এখানে কিন্তু হিস্ট্রিটা আমি তুলে ধরলাম। ওকে ফাইন। তাহলে এটা হয়ে গেল আমাদের। এরপরে দেখো আমরা পরের একটা অনুপাতে চলে আসি। দেখো টেন, যেটা আমরা জানি টেনজেন্ট। দেখো টেন এর ফুল ফর্ম হলো টেনজেন্ট, তাই না? আর টেনজেন্ট শব্দটি এসেছে তোমার ল্যাটিন টেনজিয়ার শব্দ থেকে, ঠিক আছে? ল্যাটিন টেনজিয়ার থেকে টেনজেন্ট শব্দের উৎপত্তি। তাহলে ল্যাটিন এই শব্দটির অর্থ আসলে কি? টেনজিয়ার, এটার মানে হচ্ছে যা স্পর্শ করে, মানে যে জিনিসটা স্পর্শ করে তাকে বলা হয় টেনজিয়ার। তাহলে যে জিনিসটা স্পর্শ করে ট্যানজিয়ার। তাকে কি বলবো আমরা? স্পর্শক বলি না? যে জিনিসটা স্পর্শ করে তাকে আমরা জি বলি স্পর্শক। তাহলে টেনজেন্ট শব্দের অর্থ কি? মূলত হচ্ছে স্পর্শক। মনে রাখবো আমরা একটু। আর ফাইনালি তুমি কিন্তু জানো সাইন কস টেন এই তিনটা হলো মূল অনুপাত। এই তিনটাকে বিপরীত করলে নতুন তিনটা অনুপাত পাওয়া যায়। আসলে এই তিনটা আসলে মূল অনুপাত না। সাইন টেন আর সেক এই তিনটা অ্যাকচুয়ালি মূল অনুপাত। দেখো তাহলে সেক, এই যে সেক, এটার ফুল ফর্ম হলো সেকেন্ড। সেকেন্ড শব্দটি এসেছে ল্যাটিন সিকিয়ার থেকে, ল্যাটিন সিকিয়ার থেকে। আর এই সেকেন্ড শব্দটির অর্থ হচ্ছে ছেদক। তাহলে আমরা তিনটা অনুপাতের মূল মিনিংটা জানলাম। সাইন বা সাইন এখন আমরা কি বুঝবো? অর্ধ যে। অর্ধ যে। টেন বুঝবো আমরা স্পর্শক, সেক বুঝবো আমরা ছেদক। এখন প্রশ্ন হলো, তুমি বলতে পারো যে কাকু তাহলে এই যে স্পর্শক, ছেদক, অর্ধ যে, এই সবগুলোই তো বক্ররেখা বা বৃত্তের সাথে জড়িত, তাই না? তো জি এগুলো তো ত্রিভুজের সাথে জড়িত না। ত্রিভুজের ছেদক বলা আসলে বলা যায় না বা পরিচিত না। ত্রিভুজের স্পর্শক হয় না, ত্রিভুজের অর্ধ যেও হয় না, তাই না? এই সবগুলা টার্ম কিন্তু বৃত্তের সাথে সম্পর্কিত। তাহলে এইগুলো ত্রিভুজের সাথে যুক্ত হলো কিভাবে? সেইটাই মজার ব্যাপার, সেটাই চলো এখন আমরা একটু দেখে ফেলি। এজন্য আমরা একটা বিশেষ বৃত্ত আঁকবো এখন, জাদুর বৃত্ত। চলো দেখি জাদুর বৃত্তে কি আছে। আহ, দেখো আমি একটু আঁকার চেষ্টা করি, তুমি আশা করি আমার চেয়ে সুন্দর করে আঁকতে পারো। আমার এইখানে মোটামুটি একটু বুঝে নাও যে বৃত্ত বুঝেছি, জাস্ট একটু বুঝে নাও, আমি একটু চেষ্টা করি বৃত্ত আঁকার। ডট দিয়ে নেই, তুমি কম্পাস দিয়ে সুন্দর করে এঁকে নিবা। ওকে, আমি মনে হয় মোটামুটি আঁকতে পেরেছি। যা হোক মোটামুটি তুমি একটু ধরে নাও যে এটা একটা বৃত্তই হয়েছে, একটু সমস্যা আছে। এটা তুমি ধরো একটা বৃত্ত হয়েছে আমাদের। ওকে, তাহলে বৃত্তটার কেন্দ্র মনে করো এই যে এখানে ও বিন্দু, এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। এখন এটা একটা একটা বিশেষ বৃত্ত। কেন বিশেষ বৃত্ত বলছি এটাকে? এটার ব্যাসার্ধ তুমি ধরে নাও 1 একক, এটাকে বলা হয় ইউনিট সার্কেল। যে বৃত্তের ব্যাসার্ধ 1 একক তাকে বলা হয় একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বা ইউনিট সার্কেল, ঠিক আছে? তাহলে জি। এটার ব্যাসার্ধ আমরা সবসময় লিখবো 1 একক। এটা দিয়ে আমরা তিনটা জিনিস আঁকি, চলো আমি আগে এঁকে নেই, তারপর তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও, হ্যাঁ এই তো।
আমি একটু কালারফুল করে আঁকার চেষ্টা করি। দেখো হ্যাঁ, একটু দেখো, অঙ্কনটা শেষ হলেই আমরা বিস্তারিত জেনে যাব। লক্ষ্য করো, আমরা মনে করো একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। এখানে একটা নাম দিচ্ছে, মনে করো এ বিন্দু, এটা হচ্ছে তোমার বি, এইটা হচ্ছে সি বিন্দু, এটা মনে করো ডি বিন্দু। ওকে ফাইন। তাহলে দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার মধ্যে সবকিছু আছে। ত্রিভুজটার মধ্যে কি কি আছে দেখো, এই যে এবি, এবি রেখাটা হলো একটা স্পর্শক, জাস্ট এটাকে স্পর্শ করে চলে যেত, আমি বাকিটা আঁকি নাই। এবি কে যদি তুমি বর্ধিত করো, দেখবে এটাকে জাস্ট টাচ করে চলে যাচ্ছে, তাই না? তাহলে এবি হবে স্পর্শক, মনে রাখবা। আবার তুমি তাকাও, যে সিডি বাহুটা দেখতে পাচ্ছ, সিডি কে যদি আমি বাড়াতাম নিচের দিকে, একটু দেখাই, মনে করো নিচের দিকে যদি এভাবে বাড়াতাম, এই যে ভাবে, তাহলে এটা কি হতো, একটা জ্যা হইতো না? দেখো জি তো, এটা কিন্তু একটা জ্যা হইতো। তাহলে ধরো তুমি এখানে অর্ধেক আছে, জ্যাটার অর্ধেক আছে জ্যা এর, তাহলে এটা হইতো একটা জ্যা, তাই না? ওকে, তাহলে সিডি হলো আমাদের অর্ধ জ্যা, সম্পূর্ণ জ্যার অর্ধেক আছে এখানে। আর দেখো এই যে ও এ, এটা হলো ছেদক, দেখো একদম বৃত্তটাকে ছেদ করে চলে গেছে, তাই না? ওকে, তাহলে ও এ হলো আমাদের এখানে ছেদক, এ বি হলো স্পর্শক, এবং সিডি সিডি হলো কি বলো, অর্ধ- অর্ধজে। ভেরি গুড। আমি এবার মনে করি যে ও বিন্দুতে যে কোণটি তৈরি হয়েছে, এই কোণটা হলো থিটা কোণ। তাহলে বলো তো তুমি কাকু, দেখি ওসি, এই যে ওসি, এইটুকুর মান কত? ওসি এর মান কত, চেষ্টা করো তো। 1 একক, কারণ ওসিটাই বৃত্তের ব্যাসার্ধ। এ দেখো, ও থেকে সি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কত? 1 একক। এক একক। এবার বলো ওবির মান কত? অভিমান তো এক একক। হ্যাঁ ফাইন, কারণ ওবিটাও কি বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এবার লক্ষ্য করো, আমরা যদি এই ত্রিভুজে সাইন থিটা ব্যবহার করতে চাই, সাইনের মান বের করতে চাই, তাহলে লিখতে পারি, দেখো সাইন থিটা ইকুয়াল টু, সাইন মানে কি একটু আগে বলেছিলাম, অর্ধজে। তাহলে অর্ধ এখানে যে অর্ধজে কোন কোন বাহুটা? সিডি, তাই সিডি। না? অর্ধজে হলো তোমার সিডি। তাহলে সিডির নিচে গিয়ে মনে মনে একটা এক আছে না? আমরা জানি এখানে একটা এক আছে, যেটা আমরা দেখাই না, তাই না? জি বুঝতে পারছি। তাহলে মনে করো তুমি নিচে যে মনে মনে একটা এক আছে, তুমি এক লিখলা। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এই যে দুইটা ত্রিভুজ আছে, একটা হলো ও এ বি, একটা হলো ও সিডি, একটা বড় ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ। তাহলে এই সিডি বাহুটা কি বড় ত্রিভুজের বাহু নাকি ছোট ত্রিভুজের বাহু? সিডিটা কিন্তু ছোট ত্রিভুজের বাহু, দেখো ও সিডি, তাই না? আরেকটা আছে ও এডি, এটা বড় ত্রিভুজ। তাহলে ছোট ত্রিভুজের মধ্যে এক আছে কোন বাহুর মান বলো তো? ছোট ত্রিভুজের তিনটা বাহু, একটা ওসি, একটা ওডি, একটা সিডি, এর মধ্যে কোন বাহুর মান 1 একক? ওসি। ওসি, ফাইন। তাহলে আমরা এই যে নিচে যে এক আছে, এই একের পরিবর্তে কি আমরা ওসি লিখতে পারি বলো তো? জি কারণ এই ওসির মানই তো 1 একক। এবার তুমি লক্ষ্য করে দেখো তো, থিটা কোণের সাপেক্ষে সিডিটা কি লম্ব, আর এই যে এটা কিন্তু কি হয়, তোমার 90 ডিগ্রি কোণ আছে এখানে। তাহলে ওসিটা কি অতিভুজ, তার মানে তুমি কি পাইলা, সাইন থিটা ইকুয়াল টু সিডি বাই ওসি, মানে লম্ব বাই অতিভুজ। দেখছো, লম্ব বাই অতিভুজ। তুমি কি বুঝেছো কিভাবে এসেছে এটা? জি বুঝেছি। দেখেছো কত সুন্দর। আমরা কিন্তু না বুঝে শুধু মুখস্থ করি, যে এটা মুখস্থ করো, স্যাররা বলে সরাসরি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, মুখস্থ করায় না? মুখস্থ করায়। ওকে, আরেকটা দেখি, চলো।
এবার আমরা tan এর মান মনে করো জানতে চাই। tan থিটা, tan জানি কি শিখেছি আমরা? স্পর্শক, তাই না? জি তাহলে এই চিত্রের মধ্যে স্পর্শক কোন বাহুটা বলো তো? এবি। এবি, ফাইন। তাহলে এবি লিখলাম আগের মতোই, এবির নিচে একটা মনে মনে এক আছে, আমরা এক মনে করে লিখে দিলাম। এইবার এবিটা বড় ত্রিভুজের বাহু না ছোট ত্রিভুজের বাহু? বড় ত্রিভুজের। তাহলে বড় ত্রিভুজে এক আছে, কোন বাহুর মান? কোন বাহুর মান এক বলো তো? ওবি। ওবি, হ্যাঁ। দুইটা বাহুর মান এক, শুধু একটা হলো ওসি, একটা হলো ওবি। ওসি হলো ছোট ত্রিভুজের বাহু, ওবি হলো বড় ত্রিভুজের বাহু। তাহলে আমরা নিচে যে এক আছে এটার পরিবর্তে কি লিখবো? ওবি। তাহলে লিখো তুমি এবি বাই ওবি। এবার তাকিয়ে দেখো, থিটা কোণের সাপেক্ষে এবিটা হলো লম্ব আর ওবিটা হচ্ছে ভূমি, তাই না? জি তাহলে এটাকে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। দেখো কত সুন্দর করে প্রমাণটা হয়ে গেল, লম্ব বাই ভূমি। ফাইনালি আরেকটা বাকি আছে, সেটা কি বলতো? sec থিটা। তাহলে sec থিটা হলো ছেদক, ছেদক হলো এখানে ও এ, তাই না? আর আবার আগের মতো ও এর নিচে একটা মনে মনে 1 লিখে দাও। ও এটা দেখো বড় ত্রিভুজের বাহু, তাহলে বড় ত্রিভুজে এক আছে এবির মান, তাহলে আমরা এখানে লিখবো ও এ বাই এবি। তাহলে ও এটা কি বলতো? ও এটা হলো অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ বাই লম্ব। না দাঁড়াও, ওইটা ওবি হবে, এবি না, আমি ভুল লিখেছি এখানে, এটা হবে ওবি। আর বড় ত্রিভুজে এক হলো ওবি বাহুর মান, তাহলে ও হলো আমাদের অতিভুজ, তাহলে মান দাঁড়াচ্ছে অতিভুজ বাই ভূমি, তাই না? যেটা কজের বিপরীত, ভূমি বাই অতিভুজ। তা তুমি কি বুঝেছো এই তিনটা অনুপাত কিভাবে এরকম হয়? জি বুঝেছি। আবার কোনো প্রশ্ন থাকলে করো। না ক্লিয়ার। আচ্ছা ফাইন, ভেরি গুড। তাহলে এবার তোমাকে একটা মজার প্রশ্ন করি। তোমাদের বইয়ের দেখবা 9.2 অনুশীলনীর একটু আগে একটা চার্ট দেওয়া আছে, আছে না? 37 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান আছে। জি ওই চার্টে তুমি একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবা, সাইন 30 ডিগ্রির মান যত, কজ 60 ডিগ্রির মান তত। ঠিক আছে? সাইন 30 ডিগ্রির মান যত, কজ 60 ডিগ্রি। আবার দেখবা সাইন 60 ডিগ্রির মান যত, কজ 30 ডিগ্রির মান তত। সাইন 45-এর মান যত, কজ 45-এর মান তত। সেম মানগুলো কেন মিলে যায়? 30-এর সাথে 60-এর মান মিলে, আবার সাইন 60-এর সাথে কস 30-এর মান মিলে যায়, তাই না? একইভাবে কট 30-এর সাথে টেন 30-এর মান মিলে, আবার কট 60 ডিগ্রির সাথে টেন 60 ডিগ্রির মান মিলে, তাই না? মানগুলো কেন মিলে যায়? এই কারণটা কিন্তু আমরা অনেকেই জানি না, এবং আমরা অনেক শিক্ষকরা এটা শিখায়ও না। তো এটা দেখো খুব মজার একটা ব্যাপার আছে এখানে, কেন মিলে যায় এটা একটু শেখার জন্য নতুন একটা টার্মের সাথে আমাদের পরিচিত হতে হবে। সেটা হচ্ছে, দেখো আমি কি লিখছি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে পূরক কোণ। তোমার কি মনে আছে পূরক কোণ কাকে বলে? ঠিক মনে নেই। হ্যাঁ, দুটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন একটিকে আরেকটির পূরক কোণ বলে। যেমন ধরো 10 ডিগ্রির পূরক কোণ হবে 80 ডিগ্রি, কারণ দুটো মিলে কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 30 ডিগ্রির পূরক কোণ হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আবার ধরো 40 ডিগ্রির পূরক কোণ হবে 50 ডিগ্রি, 50 অথবা ডিগ্রি। 50-এর পূরক 40, একটা আর একটার পূরক কোণ। দুটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন একটিকে 90 অপরটির ডিগ্রি। পূরক কোণ বলে। ক্লিয়ার? তাহলে দেখো জি এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই শব্দটার প্রথম দুটো লেটার সিও,
এই দুটো লেটার তুমি এখান থেকে ভাড়া করে নিয়ে যাও, নিয়ে গিয়ে এই তিনটে অনুপাতের সামনে বসিয়ে দাও। এটা হলো সাইন, তাহলে এটা কি হয়ে গেল কোসাইন। কোসাইন মানে কি বলো? এই যে কোসাইন, কোসাইন মানে কিন্তু কজ, তাই না? এটা শর্ট ফর্মে কিন্তু কজ। আবার দেখো কোটেনজেন্ট, এটা শর্ট ফর্ম কি দেখো, এই যে কোটেনজেন্ট, টেনজেন্ট, এটা শর্ট ফর্মে কিন্তু কট, তাই না? আবার দেখো আরেকটা আছে কোসেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড, কোসেকেন্ড, এটা শর্ট ফর্মে কিন্তু কট, মানে কোসেক, তাই না? তার মানে তুমি মনে রাখবা যখন তুমি কস বলছো এটা মানে কি, কস মানে হলো কমপ্লিমেন্টারি অফ সাইন, এই যে সিও, কোসাইন, কমপ্লিমেন্টারি অফ সাইন। আবার দেখো কট মানে কি, কমপ্লিমেন্টারি অফ টেনজেন্ট, এই যে টেনজেন্ট, টেনজেন্ট, আর সামনে আছে কত, কো, কমপ্লিমেন্টারি অফ টেনজেন্ট। কোসেকেন্ড মানে কি, কমপ্লিমেন্টারি অফ সেকেন্ড। বুঝতে পারছি? জি তাহলে তুমি যখন সাইন 60 ডিগ্রির কাজ করবা, দেখো তুমি যখন লিখবা সাইন 60 ডিগ্রি, এখানে কোন কয় ডিগ্রি নিছো, 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির পূরক কোণ কত, 30 ডিগ্রি না? 30 ডিগ্রি। তাহলে সাইনের পূরক অনুপাত কত, কোসাইন, কমপ্লিমেন্টারি অফ সাইন। যেহেতু আমরা অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখানে নিলাম, তাহলে সাইনের কমপ্লিমেন্টারি কি, কমপ্লিমেন্টারি অফ সাইন মানে কোসাইন, তাই না? মানে জি কস। তাহলে দেখো সাইন 60 আর কোসাইন 30 একই জিনিস। বুঝছো এবার? আবার ধরো তুমি লিখলা মনে করো টেন 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির পূরক কোণ কত, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। আবার এই যে 10 লিখলা, 10 এর পূরক মানে কমপ্লিমেন্টারি অফ 10, তাই না? এটার মানে কি, কমপ্লিমেন্টারি অফ 10 মানে কি, কোটেন, কোটেনজেন্ট মানে কট। তাহলে দেখো এই মানগুলো সমান। তো এবার কি বুঝেছো তুমি এই মানগুলো কেন মিলে যায় চার্টের মধ্যে? জি বুঝছি। তুমি চেক করে দেখো আসলে মিলবে। সাইন 60 ডিগ্রির মান যা, কস 30 ডিগ্রির মান তা। আবার টেন 30 মান যা, কস 60। মানে এইভাবে যত কোণ মিলে 90 ডিগ্রি ততগুলি কোণের জন্য অনুপাতগুলো মিলবে। 45 45 মিলে 90 হয় না? দেখবা সাইন 45 জি কস 45 সমান। আবার টেন 45 কট 45 সমান। আবার সেক 45 কোসেক 45 সমান। কারণ দুইটা তো পূরক কোণ, 45 45 এর পূরক কোণ। তো আশা করি এই এই অনুপাতগুলো কেন মিলে যায় আমরা বুঝলাম। এবার দেখো ক্লাসের শেষ পর্যায়ে আমরা একটু ওই জিনিসগুলো শিখে ফেলি। ওই যে কোসাইন মানে কেন ভূমি ব্যয় অতিবেগ, যেটা তো এখনো দেখি নাই, দেখেছি? অনেকে বলে যে বাকিগুলো তো এটার বিপরীত। তো বিপরীত কেন এটা কিন্তু আমরা জানি না। শুরুতেই বললে হবে যে আন্দাজাই যে কজ হলো তোমার ইয়ের বিপরীত, সেকের বিপরীত, কোসেক হলো সাইনের বিপরীত, কট হলো টেনের বিপরীত, এটা আন্দাজে বললেই তো হবে না, তাই না? কেন জি বিপরীত সেটা কিন্তু আমরা আগেই জানি না। দেখো কেন বিপরীত এটা আমরা বোঝার চেষ্টা করি। এবার আমরা নতুন করে আরেকটা ত্রিভুজ আঁকবো অনুরূপ। এইখানে দেখো তাকাও, এই যে দিক দিয়ে আরেকটা স্পর্শক আঁকলাম এই বিন্দুতে, মনে করো। আবার ধরো আমরা এটাকে যোগ করে দিলাম এইভাবে। ভালো করে তাকাও, এই দিক দিয়ে আমরা এখানে আবার যুক্ত করে দিলাম, লম্ব টেনে দিলাম। তাহলে এটার একটা নাম দিয়ে আমরা, চলো এটা নাম দিলাম মনে করো ই বিন্দু, এই যে এটা হলো ই বিন্দু, এই যে এটা। আর এটার নাম দিলাম মনে করো এফ বিন্দু। তাহলে একটু লক্ষ্য করো তো কাকু, এই যে এখানে ই ও বি কোণ, এই কোণটা কয় ডিগ্রি টোটাল, ই ও বি 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ফাইন। তাহলে 90 ডিগ্রির মধ্যে এই যে এই কোণটা যদি হয় থিটা, তাহলে আমি এই কোণটার মান কত বলবো একটু দেখো, আমি কালো রং দিয়ে আঁকি। এই যে কোণটার মান, এই কোণটার মান কত হবে? 45 ডিগ্রি। না, 90 মাইনাস থিটা, পুরাটা হবে 90 ডিগ্রি। এর মধ্যে এইখানে আছে থিটা ডিগ্রি, তাহলে বাকিটা এখানে আছে, তাই না? তাহলে এটা হবে 90 থেকে থিটা কম। তুমি কি বুঝেছো? জি হ্যাঁ, কারণ পুরাটা কত হয়ে গেছে, পুরাটা এ ও বি এটা হলো 90 ডিগ্রি। তাহলে এইখানে এটা তো দুইটা কোণের যোগফল, কিছু আছে থিটা, তাহলে বাকিটা হবে 90 মাইনাস থিটা। তুমি এবার এই দুটো যোগ করো, 90 মাইনাস থিটা প্লাস থিটা, দেখো 90 মাইনাস থিটা প্লাস থিটা, দেখো শেষ পর্যন্ত 90 হবে। মানে দুইটা কোণ মিলে এই যে দেখো, এই যে এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে, 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? 90 ডিগ্রি।
আমরা বুঝলাম যে এটা 90 মাইনাস থিটা হবে। এবার চলো আমরা একটা কাজ করি, এবার আমরা প্রথম ত্রিভুজকে আপাতত ভুলে যাই। ভুলে গেলে মাঝে মধ্যে অনেক কিছু নতুন নতুন জিনিস তৈরি হয়। যেমন এর মধ্যে একটা গল্প বলি। এক ভাড়াটিয়া বাড়িওয়ালা ভাড়াটিয়াকে বলতেছে, ভাই আপনি তো 8 মাস ধরে ভাড়া দিচ্ছেন না, এই সমস্যা ওই সমস্যা বলে, এখন আপনার ভাড়া না দিলে তো আমি আর চলতে পারছি না। তো এক কাজ করেন ভাই, আমি 4 মাসের ভাড়া ভুলে গেলাম, আপনি অন্তত পক্ষে 4 মাসের ভাড়া দেন। তো ওই ভাড়াটিয়া বলতেছে, আপনি 4 মাসের ভাড়া যেহেতু ভুলে গেছেন, মনে করেন আমি 4 মাসের ভাড়া ভুলে যাই, তাহলেই তো হইলো, ঝামেলা শেষ। ভুলে যাওয়ার অধিকার কি শুধু আপনার আছে? ভুলে যাওয়ার অধিকার সবার আছে। আপনি 4 মাসের ভাড়া ভুলে যান, আমি বাকি 4 মাসের ভাড়া ভুলে যাই, তাহলে ঝামেলা মিটে গেল। বুঝেছ? মাঝে মধ্যে ভুলে যাওয়া কিন্তু উপকার দেয়। ওকে, আমরা এবার নতুন যে ত্রিভুজটি এঁকেছি সেই ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো, এইটা হলো স্পর্শক, এই স্পর্শক। ও এই যে দেখো সি, এটা কিন্তু সি বিন্দু ছিল, হয়তো দেখা যাচ্ছে না, এটা হলো সি বিন্দু। সিএফটা হলো কি বলো? অর্ধজে। সিএফটা হলো অর্ধজে, আর ওটা হলো ছেদক। মনে থাকবে? তাহলে এবার আমরা নতুন ত্রিভুজ নিয়ে কাজ করি, চলো। নতুন ত্রিভুজে মনে করো আমি সাইন বের করতে চাই, সাইন সাইন। তাহলে সাইন কোন কয় ডিগ্রি আছে এবারে কেন্দ্রে? কোন আছে? 90 মাইনাস থিটা। লিখবো আমরা 90 মাইনাস থিটা। ক্লিয়ার? তাহলে সাইন মানে কি এখানে অর্ধজে? অর্ধজে কোনটা? সিএফ। লিখো তুমি সিএফ। সিএফ এর নিচে মনে আছে মনে মনে একটা এক। এবার সিএফ থাকলো, এবার এক বলা যায় কোন বাহুকে? ছোট ত্রিভুজের দেখো ওসি বাহুকে, তাই না? ওসি বাহুকে। এই যে এই ত্রিভুজের মধ্যে ওসির মান হলো এক, তাহলে লিখো তুমি এখানে ওসি। এবার মজার একটা বিষয় লক্ষ্য করো তুমি, ওইটা পরে দেখাই, নইলে বুঝবা না। দেখো সাইন 90 মাইনাস থিটা যে কথা, তাহলে 90 মাইনাস থিটার পূরক কোণ কত? থিটা না, বলো তো? কারণ 90 মাইনাস থিটার সাথে থিটা যোগ হইলে 90 ডিগ্রি তৈরি হয়। তাহলে সাইন 90 মাইনাস থিটার যেই মান হবে কস থিটার কি একই মান হওয়া উচিত না? একই মান হওয়া উচিত। তাহলে এখানে দেখো এটার মান পেয়েছি সিএফ বাই ওসি। আচ্ছা, সিএফ আর ওডি কি সমান মান হবে না বলো তো কাকু? সিএফ এবং ওডি একই কিন্তু। তাহলে এই যে সিএফ টাকে বদলায় আমরা লিখি চলো ওডি, ও ই। আর ওসি, এই ওসি কিন্তু দেখো নতুন ত্রিভুজের বাহু, আগের ত্রিভুজের বাহু, এটা ওসির মান তো ওসি, ওই এটাকে রিপ্লেস করা যাচ্ছে না। যেমন তুমি দেখো এই যে এই কে তুমি বলতে পারবা ওবি বাহুর সমান, এবি কে বলতে পারবা ও ই বাহুর সমান, কিন্তু ও এ বাহুরই সমান, কারণ ও এ বাহু দুইটারই কমন বাহু। তাহলে এখানে লিখলাম আমরা ওসি। তাহলে এবার মনে করে তাকাই, দেখো ওডিটা কি ছিল? ভূমি। ওসিটা কি ছিল? অতিভুজ, আগের ত্রিভুজে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে তোমার? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? কজের মান কিন্তু আমরা পেয়ে গেলাম সুন্দর করে। এরপরে কার মান বাকি? এবার আসো তুমি tan 90 মাইনাস থিটার মান বের করো। 90 মাইনাস থিটা নতুন ত্রিভুজে tan মানে স্পর্শক। স্পর্শক কোনটা বলো? স্পর্শক হচ্ছে এই। তাহলে এই নিচে মনে মনে একটা এক আছে, তাহলে লিখো তুমি এই থাকলো। এবার দেখো বড় ত্রিভুজে এক আছে কোন বাহু? ও ই বাহু। ও ই বাহু, তাহলে এককে সরাই দিয়ে আমরা লিখতে পারি ও ই। এবার ভালো করে তাকাও, আবার দেখো এই যেই কথা, ওবি কিন্তু একই কথা, তাই না? তাহলে এর পরিবর্তে লিখতে পারি ওবি। আবার